বিছানায় পা গুটিয়ে বসে আছি, দৃষ্টি জানালার বাইরে। মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু কোনো শব্দই আসছে না কানে। কি অদ্ভুত! বৃষ্টি মানেই তো রিমঝিম শব্দ, কিন্তু এখানে কোনো শব্দই নেই। হয়তো এই শহরে হাজারো দালানের ভিড়ে বৃষ্টি হারিয়েছে তার নিজস্বতা। এমন অগোছালো চিন্তা যখন মনে ভরে, ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো শুভ্র। বাম হাতে খাবারের প্লেট নিয়ে দরজা বন্ধ করে মিষ্টি এসে বসে পড়ল আমার পাশে। আমি তাকাতেই প্লেটটা ধরিয়ে দিয়ে বলে উঠল, খাইয়ে দাও, হাতে ব্যথা, খেতে পারবো না। ওনার কথায় ভুরু কুঁচকে এলো আমার। সারা দুনিয়ার সকল কাজ করেছেন, আর ভাত খাওয়ার সময় হাতে ব্যথা? কি অজুহাত! আমি একবার ওনার দিকে তাকিয়ে প্লেটটা হাতে নিয়ে খাইয়ে দিতে লাগলাম। উনি চুপচাপ খাচ্ছেন আর ল্যাপটপে কিছু করছেন। আমি একধারে ওনার চোখে মুখে তাকিয়ে আছি। ব্যান্ডিসেও কি সুন্দর মানিয়েছে ওনাকে। সাদা ধবধবে মুখে তাতে খোঁচা খোঁচা দাড়ি, কপালে পড়ে থাকা সিল্কি চুলগুলো দিয়ে ঢাকা পড়ে আছে অর্ধেকেরও বেশি ব্যান্ডেজ। ডাগরের ঠোঁটগুলো খাওয়ার তালে তালে নড়ছে, তার সাথে নড়ছে থুতনির এই কালো তিল। উনি ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলে উঠলেন, তুমিও খাও রোদ পাখি। আজ আমি খাইয়ে দিতে পারবো না, হাতটা সত্যি ব্যথা করেছে। পেন কিলারও খেয়ে ব্যথা কমছে না। কাল ভার্সিটির শেষে ডক্টরের কাছে যেতে হবে। এমনি কত কাজ জমে আছে, এই হাত ব্যথা নিয়ে বসে থাকলে চলবে না। আপনি কালই ভার্সিটিতে যাবেন, একদিন না গেলে হয় না? ঠিকমতো হাঁটতেই তো পারছেন না, এত কাজ কাজ কেন করেন শুনি? উনি হাসলেন, ল্যাপটপ অফ করে পাশে রেখে আমার দিকে ঘুরে বসলেন। বেড সাইড টেবিল থেকে পানি নিয়ে হাত ধুয়ে প্লেটটা টেনে নিয়ে আমার মুখে খাবার তুলে দিলেন। আমি অবাক চোখে বললাম, ওনার না হাত ব্যথা, ছাড়ুন প্লেট, আমি খেয়ে নিচ্ছি। সমস্যা নেই, ছাড়ো। সমস্যা নেই মানে? অবশ্যই সমস্যা আছে, ছাড়ুন তো, আমি খেয়ে নিচ্ছি। বললাম তো। আরে বাবা, এটুকু পারবো। কাজ না করলে অলস বসে থাকলে ব্যথা আরও বেশি করবে। তবে একটা জিনিস ভালো হয়েছে, ওই ইনসিডেন্টের জন্য তুমি একদম শ্বশুরবাড়িতে চলে এসেছো। বিয়ের পর এটা শ্বশুরবাড়িতে তোমার প্রথম রাত, তার মানে আজ আমাদের বাসর। ওয়াও, আই এম সো এক্সাইটেড। কি? বাসর রাত হতে যাবে কেন? কেন হবে না? শ্বশুরবাড়িতে বইয়ের প্রথম রাতই হলো বাসর রাত, ওই হিসাবে আজ আমাদেরও বাসর রাত। বাহ বাহ, বাইরে বৃষ্টি, ভেতরে খাটের উপর কম্বল, আর কম্বলের নিচে, ছি, আপনি তো দেখি ব্যাপক অসভ্য। আহা, অসভ্য তো হতেই চায় রোদ পাখি, কিন্তু পাখি তো ধরা দেয় না। এই দহনার মনে মানে না। আমি ওনার দিকে রাগী চোখে তাকিয়ে আছি, আর উনি হু হা করে হেসে উঠছেন। ওনার হাসি শব্দ যেন দেওয়ালে ধাক্কা লেগে প্রতিধ্বনিত করে উঠছে বারবার। সেই শব্দে ক্ষতবিক্ষত হচ্ছে আমার মন। বৃষ্টির শব্দের চেয়েও কি ভীষণ সুন্দর এই শব্দ। হৃদয়কে নিগড়ে দেওয়া এক মুঠো আবেগ এই শব্দ, একগুচ্ছ কম্পন। ভার্সিটির বটতলায় বসে আছি আমি আর চিত্রা। আমার মুখে শয়তানি হাসি, আর চিত্রার চোখে মুখে সন্দেহ। চিত্রা বারবার আর চোখে আমাকে দেখছে আর পানি খাচ্ছে। অবশেষে থাকতে না পেরে বোতলটা পাশে রেখে আমার পাশে আরেকটু ঘেঁষে বসে বলে উঠল, এই তুই হাসছিস কেন? তোর এই হাসি মানে ভয়ঙ্কর কিছু। কি করতে চাইছিস বল তো? আমি চিত্রার দিকে তাকিয়ে ভুবন ভুলানো হাসি দিলাম। এবার যেন কেঁদে উঠবে সে। কাঁদো কাঁদো কণ্ঠে আবারও বলে উঠল চিত্রা, দেখ রোদু, তুই একদম আমার দিকে এভাবে তাকাবি না। আমার হাত দুর্বল, যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক করে ফেলতে পারি। এমন মধুর হাসি তোর জামাইকে দেখা গিয়ে, তোর এই হাসি আমার সহ্য হয় না, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। দয়া করে হাসি অফ কর মেরি মা। ছি, তোর বাপের সাথে আমার বাপ মেয়ের মতো সম্পর্ক, এসব বিচ্ছিরি অপবাদ আমায় দিস না, তাহলে আমি নিজে হার্ট অ্যাটাক করে মরে যাব। রাস্তাঘাটে অনেক মানুষ আছে মা ডাকার জন্য, তাদের রেখে আমায় কেন ডাকছিস? তুই তুই আসলে অসহ্য। কিছুই বললো না আমি। যা বলি টেনে হিচড়ে নেগেটিভ দিকে নিয়ে যাস। ভাল লাগে না। ভাল লাগবে গো বান্ধবী, ভাল লাগবে। ওই দিকে তাকাও, ভালো লাগবে। তোর জামাই, সরি তোর হাফ জামাই ওদিকে আসছে। বি রেডি জানো? মানে কিসের রেডি? কেন মনে নাই? সেদিন সাথে কী কথা হয়েছিল? শর্তটা কিন্তু এখনও পালন করিসনি। নেভার মাইন্ড, আজ করবি। চল ওঠ। রোদ প্লিজ। প্লিজ টিলিস কাল বলিস, এবার উঠতো। কথাটা বলে চিত্রাকে টেনে উঠে স্যারের সামনে গিয়ে দাঁড়ালাম। মুখে অমায়িক হাসি টেনে নিয়ে বলে উঠলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ফার্স্ট ক্লাস আছি স্যার, তাই না চিত্রা?
কথাটা বলে কুইনের নিচে চিমটে কেটে দিলাম আমি। সাথে সাথে চিত্রা তুমুল গতিতে মাথা নাড়াতে লাগলো। আমি আবার চিমটে কেটে চোখে ইশারা দিতেই করুণ চোখে আমার দিকে তাকালো। চোখ ফিরে নিয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল সে। পুরো 2 মিনিট চেষ্টার বহুত কষ্টে বলে উঠল, কেমন আছো? শেষের চিত্রার কথা শেষের স্যার চরম অবাক। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না উনি। কিছুক্ষণ শখ লাগা চোখে তাকিয়ে থেকে বলে উঠলেন, সরি, কি বললে? চিত্রা যেন এখনই দৌড় লাগাবে এমন ভাবসাব নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর হাত শক্ত করে চেপে ধরে পায়ে একটা পাড়া দিতে আবারও বলে উঠল সে, বলছিলাম কেমন আছো শেষের। কথাটা বলে আমাকে নিয়ে উল্টো দিকে দিল এক দৌড়। আমি পারলে হাসতে হাসতে গড়াগড়ি খাই। শিশির স্যার বিলম্বিত চোখে তাকিয়ে আছেন। এত বড় শখ হজম করতে পারছেন না। বেচারা ছেলের নজরের আড়ালে এসে থামলো চিত্রা। ঘাসের ওপর বসে হাঁপাতে লাগলো। ব্যাগ থেকে বোতল বের করে একদমই পুরোটা পানি খেয়ে আমার দিকে ফিরে তাকালো সে। মুখ চোখ লজ্জার ঘামে লাল হয়ে এসেছে। আমিও মুচকি এসে ওর পাশে বসতেই কোথা থেকে সাকিব ভাই এসে বলল, গুড মর্নিং চিতল সুন্দরী, কতদিন দেখি না তোমায়। চিত্রার মুখ দেখে মনে হচ্ছে সে আবার চরম বিরক্ত। পারলে এই বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেয় সাকিব ভাইয়ের। আমি মুচকি এসে সাকিব ভাইয়ের উদ্দেশ্যে বললাম, সাকিব ভাইয়া, আপনার সুন্দরী তো গভীর জলের মাছ। সে এখন শিশিরে ভিজে টইটুম্বুর। তার এখন অন্যদিকে মন নাই। মানে? বুঝলাম না ভাবি। পেছনে তাকান, ওই যে সুদর্শন পুরুষ অর্থাৎ আমাদের শিশির স্যারকে দেখতে পাচ্ছেন? আপনার সুন্দরী তার হাফ বউ। আমার কথা সাকিব ভাই যেন আকাশ থেকে পড়ল। চোখ বন্ধ করে আবারও খুলে ড্যাম ড্যাপ করে তাকালো চিত্রা দিকে। তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমাদের ডিপার্টমেন্টের শিশির স্যার। আমি মাথা নাড়াতে একটা ঢোক গেলে এবার আমি শেষ। কথাটা বলে পেছনে ফিরে হাঁটা দিল। আমি আর চিত্রা একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই হু হা করে হেসে উঠলাম। হঠাৎই ফোন বেজে ওঠায় হাসি থামে। ফোন কানে নিতেই ওপাশ থেকে শুভ্র উত্তেজিত কণ্ঠে বলে উঠল, রোদ পাখি, রোদ পাখি, জলদি পার্কিংয়ে এসো ফার্স্ট। কথাটা বলে ফোনটা কেটে দিলেন উনি। আমি কপাল কুচি কিছুক্ষণ বসে থেকেই চিত্রাকে রেখে দৌড় লাগালাম পার্কিংয়ে। পার্কিং গিয়ে দাঁড়াতে দেখি পার্কিংয়ে একদম ফাঁকা। একটু এগিয়ে যেতে কেউ একজন হেঁচকা টানে কোলে তুলে নিল আমায়। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে আবারও চোখ মেলে তাকালাম। চোখের সামনে শুভ্র হাসি হাসি মুখ ফুটে উঠল। উত্তেজনা ফর্সা মুখটা যেন লাল হয়ে আছে। আমি ওনার গলা জড়িয়ে ধরতেই আমাকে নিয়ে ঘুরতে লাগলেন উনি। আমি চাপা স্বরে বললাম, নামান। ওনার হাতে ব্যথা তো থাকুক ব্যথা। টুডে আই এম সো হ্যাপি রোদ পাখি। এই খুশির সামনে তো এই ব্যথাটা কিছুই না। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। কিসের এত আনন্দ তার? আচ্ছা এবার তো নামান। আর কি হয়েছে সেটা বলুন। এত খুশি কেন? রোদ পাখি, আমি চাচ্চু হচ্ছি। আর তুমি কাকিমুনি। কি? সত্যি? হ্যাঁ সত্যি। আমার এত খুশি লাগছে যে আমি সোজা দাঁড়াতেই পারছি না। দেখো হাত পা কাঁপছে আমার। তুমি ভাবতে পারছো রোদু, আমাদের বাড়িতে আমার থেকে ছোট কেউ আসবে। এই ছোট চিকন চাকন হাত থাকবে, খিলখিল করে হাসবে, পাতলা ঠোঁটে আমাকে চাচ্চু ডাকবে। ইস রোদ পাখি, তোমায় আমি বোঝাতে পারছি না। জানো, ছোট থেকে আমি মার পেছনে ঘুরতাম আর বলতাম, আমাদের বাসায় ছোটোবাবু নেই কেন, ছোটোবাবু এনে দাও। মা তখন বলতো আমি নাকি ছোটোবাবু। ফাইনালি এতদিন পর ছোট্ট পাগুলো আসছে। আচ্ছা রোদ পাখি, বৌমনিকে একটা গিফট দিলে কেমন হয়? আমার তো মনে হচ্ছে পুরো মার্কেটেই কিনে দেয় ওনাকে। ওনার মুখে রকেটের গতিতে ছুটছে, বাচ্চাদের মতো লাফালাফি করছেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার আনন্দ দেখে আমার নিজের আনন্দটুকু যেন ভিতরে ফ্রিজ হয়ে গেছে। উনি আমাকে জাকিয়ে বললেন, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো বাসায় চলো, ফুপিরাও আমাদের বাসায় আছেন। বৌমনিকে একটা টাই হাক দেব গিয়ে। এ ক্লাস তুমি কাকামুনি হচ্ছ। কিসের কাকিমুনি? আমি খালামুনি হব। আপনার বৌমনি আমার বোন, তো তুমি আমার বউ। তাতে কি, আপনিও তো আমার বর। তাহলে আপনি ওর খালুমশাই হবেন? অবশ্যই না, আমি চাচ্চু আর তুমি কাকিমণি। নো। ইয়েস। এভাবে খুনসুটি করে বাসায় পৌঁছে গেলাম আমরা। গাড়িতে থাকাকালীন পুরো সময়টাই কোমর বেঁধে ঝগড়া করছিলাম। আনন্দর চোটে ঝগড়াটার রূপ ধারণ করেছে শুভ্র। ভাবা যায় আমরা বাড়িতে ঢুকতে হাসির রোল কানে এলো। সবার মাঝে আজ অন্যরকম উল্লাস। ভেতরে ঢুকে আপুকে দেখে লাফিয়ে উঠলাম আমি। দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরে চিল্লাতে লাগলাম। ঠিক তখনই শুভ্র এসে আমাকে ছাড়িয়ে দিয়ে বলল, এই এই আমার বৌমনি, দূরে থাকো।
ওনার কথায় ভুরু কুচকে তাকালাম। আপুকে একটানে আমার কাছে এনে বললাম, আমার বোন, উনিও কম জানে না। আপুকে সফটলি নিজের দিকে টেনে নিয়ে বললেন, এই পিচি গিয়ে ললিপপ খাও, বড়দের সাথে তর্ক না করো না শোনা। এটা আমার বৌমনি, সো ফুট। আমি বলছি না এটা আমার আপু। আপু আগে পরে বৌমনি, টৌমনি চাউমনি, এখন ছাড়ুন ওকে। আমাদের টানাটানি সবাই হাসিতে মেতে উঠেছে। আপু একবার আমার দিকে তো একবার শুভ্র দিকে তাকাচ্ছে। এমন সময় অব্র ভাইয়া মাঝখান থেকে আপুকে টেনে নিয়ে নিজের কাছে অসহায় কণ্ঠে বলে উঠলেন, এটা আমার বউ, এভাবে টানিস না রে, হালকা পাতলা মানুষ ছিঁড়ে যেতে পারে। ভাইয়ের কথায় চুপচাপ দাঁড়িয়ে পড়লাম আমি আর শুভ্র। দুজনের দিকে তাকিয়ে আবারও ভাইয়ার দিকে ফিরে তাকালাম। তারপর একসাথে হেসে উঠলাম সবাই। আমি গিয়ে আম্মুর পাশে বসে পড়লাম আর শুভ্র গিয়ে বসলো দিদার পাশে। দিদা ওনার গায়ে হাত বুলিয়ে দিয়ে আবার দিকে তাকিয়ে বলে উঠলেন, এই যে ছোটনাথ বউ, এদিকে আয়, আমার পাশে এসে বস দেখি। আমি উঠে গিয়ে দিদার পাশে বসতেই কপালে চুমু এঁকে দিলেন উনি। তারপর কথায় কথায় বলে উঠলেন, এবার তোমার পালা গো বউ। কী গো ছোট সাহেব? একদম দিদা, তুমি এত চাপ নিও না তো। দরকার পড়লে বছরে বছরে একটা করে গিফট করবো তোমায়। তোমার বংশে প্রদীপ আর প্রদীপ থাকবে না, একদম অগ্নিগিরি বানিয়ে দেব। ওনার কথায় আমি মুখে হাত দিয়ে মাথা নিচু করে বসে রইলাম। সবাই চুপচাপ নীরবে হাসছেন। পাশ থেকে মাধবী আর রায়লা ফিক করে হেসে উঠতেই ধীরে ধীরে সবাই হু হা করে হেসে উঠল। ইস কি লজ্জা! এই খাটাসটাকে কেন যে ড্রেনের পানিতে চুবাতে ইচ্ছে করছে। লাগামহীন কথাবার্তা সব সময়, তাও আবার সবার সামনে। সবার হাসি থামলে অব্র ভাইয়া ফুরন কেটে বলে উঠলেন, তো শুভ্র, অগ্নিগিরির প্রস্তুতি এখন থেকে শুরু কর, নয়তো লেট হয়ে যাবে না। এবার ইচ্ছে করছিল মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যাই আমি। দুই ভাই একে টাইপ, ঠোঁট কাটা। কই আপুকে নিয়ে মজা করবে তা না, ইচ্ছে ইচ্ছে করে দুই ভাই আর দিদা মিলে আমায় পচাচ্ছে। সাদা বিলাই কোথাকার। সবাই ডাইনিংয়ে বসে আছে, সবাই মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। আমি কয়েকবার মুখে নিয়েই মাথা তুলে অব্র ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠলাম, ভাইয়া, আমাকে গিফট দিলেন না তো? এটা কি ঠিক? এত বড় ভুল কিভাবে করলেন আপনি? হাউ! আমার কথায় সবার খাওয়া ছেড়ে আমার দিকে তাকালেন। অব্র ভাই আকাশ থেকে পড়ার মতো ভাব নিয়ে বলে উঠলেন, গিফট? কিসের গিফট? কিসের গিফট? হায় আল্লাহ, বলে কি? এই কথা শোনার আগে মরে গেলাম না কেন আমি? এত কষ্ট করে আপনার বাচ্চার খালামণি, কাকিমণি, ফুপিমণি সব কিছু রোল প্লে করতে চলছি, তো আমার গিফট দিবেন না? এটা অকৃতজ্ঞ আপনি। অব্র ভাইকে কিছু বলার সুযোগ না দিয়ে আপুর দিকে তাকে কাঁদো কাঁদো গলায় বলে উঠলাম, দেখ আপু, তোর জামাই গিফটটা। আমার কথায় হেসে উঠলেন শুভ্র। সামনে রাখা গ্লাস থেকে কয়েক ঢোক পানি খেয়ে নিচে হাসি মুখে বলে উঠলেন উনি, সত্যি তো ভাই, বাচ্চা মেয়েটার সাথে এমন অন্যায় করতে পারলি তুই? আমারটা না হয় বাদে দিলাম, তুই এক পিস্ত্রিটাকে এভাবে ঠকাতে পারিস না। তোরটা মানে? তোর আবার কি আজব তো, আমার থেকে গিফট চাচ্ছিস কেন তোরা? তোদের উচিত আমাকে গিফট দেওয়া, কত কষ্ট করে বাবা হচ্ছি আমি। তুই শুধু বাবা হচ্ছিস, আর তো কিছু হচ্ছিস না। আমি চাচ্চু, খালু, মামু সব হচ্ছি, তো তোর উচিত আমাকে গিফট দেওয়া। যা, আমার গিফটটা মাপ, তাহলে বদলে পিসিটাকে দিয়ে দিস গিফট। ওনার কথা ঠোঁট উল্টালাম আমি। এমনভাবে পিছি পিছি করেছেন উনি যেন আমি ফিডার খাওয়া বাবু। আমি ওনার দিকে তাকিয়ে মুখ ভেঙে বলে উঠলাম, থ্যাংক ইউ শুভ্র ভাইয়া। তো গিফটটা আমাকে দিন দুলা ভাই। ভাইয়া, বাসুজি। আমার মুখে ভাইয়া শব্দটা শুনে বিষম খেলেন শুভ্র। তাড়াতাড়ি পানি খেয়ে চোখ কটমট করে আমার দিকে তাকালেন। আমি ওনার দিকে তাকিয়ে অমায়িক হাসি দিলাম। তাড়াতাড়ি পানি খেয়ে চোখ কটমট করে আমার দিকে তাকালেন। আমি ওনার দিকে তাকিয়ে অমায়িক হাসি দিলাম। অব্র ভাইয়া পাশ থেকে বলে উঠলেন, তোদের দ্বারাই সম্ভব রোধ। আমার তো মনে হয় তুই শুভ্র থেকে নিজের বাচ্চার ভবি হিসাবে গিট নিবা। অব্র ভাইয়ের কথায় শুভ্র চোখ গরম করে ওনার দিকে তাকালেন। অব্র ভাইয়া সেদিকে পাতা না দিয়ে বলে উঠলেন, যেভাবে ভাইয়া ডাকো, আহা, নিজের বোন বোন ফিলিংস হয়, একদম বুকে গিয়ে লাগে। এই খুশিতে হলেও তোমায় একটা গিফট দিতেই হরত। ভাই, বেশি হয়ে যাচ্ছে কিন্তু, চুপ কর নয়তো খবর আছে। আরে আমি কিছু বলেছি নাকি? শুধু শুধু আমায় শাসাচ্ছিস কেন? আমি তো রোদকে বলছিলাম যে যখনও নিজের বাচ্চার ফুপি হবে। ও সরি, মিস্টেক। হ্যাঁ, আমি বলছিলাম যে যখন আমি কষ্ট করে বাচ্চা জেঠো, মামু, খালু, তখন একটা গিফট দিব ওকে।
আপাতত আমার ভাইকে গিফট করে দিলাম, নিয়ে যাও, কিন্তু প্লিজ দয়া করে তাকে ভাইয়া ডেকো না, হার্ট অ্যাটাক করতে পারে বেচারা। ওনার কথায় দাঁত কেলিয়ে একটা কুলজাপ হাসি দিলাম আমি। টেবিলে সবাই মিটমিটে হাসছেন আর শুভ্র রাগে ফাঁসছেন। দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি, আর আমার ঠিক সময়ে হাত বাজ করে দাঁড়িয়ে আছেন শুভ্র। তার মুখে রাগে রাগে ভাব আর আমার মুখে কাঁদো কাঁদো ভাব। ওনার ভাব দেখে মনে হচ্ছে এই বুঝি টুপ করে গিলে ফেলবেন আমায়। আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, এভাবে তাকিয়ে আছেন কেন? উনি এবার কয়েক পা এগিয়ে এলেন, বাম হাতটা পাশে দেওয়ালে রেখে আমার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, আমি তোমার কি হই? মানে ভাইয়া হই তাই না? না না, একদমই না। তাহলে বললা কেন? আমাকে দেখলে কি ভাইয়া শব্দটা তোমার মুখ থেকে স্লিপ করে বেরিয়ে পড়ে? আমি তো মানে হলো যে আপনি তো আগেই ভাই ছিলেন, তাই অসভ্য। অসভ্য, গ্রেট। ওকে ডান, আমাকে এবার এমন কিছু করতে হবে যাকে করে আমাকে দেখলে আর ভাই শব্দটা আসবে না। আর ইউ রেডি ডিয়ার? কথাটা বলে বাঘা হেসে ডান হাতটা আমার কোমরের উপর রাখলেন। সাথে সাথে কেঁপে উঠলাম আমি। এবার চিত্রে কাঁপাকাঁপি আমার উপর ডাইভার্ট হওয়ার পালা। হে খোদা, রক্ষা করো আমায়। হাত সরান প্লিজ। কেন? অস্বস্তি লাগছে। কোমরে হাত রাখলেই অস্বস্তি? কিন্তু অস্বস্তি লাগলেও তো কিছু করার নেই সোনা। এই মুহূর্তে হাত সরানোর কোনো মুড নেই আমার। কথাটা বলে কোমরটা আরও শক্ত করে চেপে ধরে খানিকটা এগিয়ে এলেন উনি। ওনার চোখে নেশা আর আমার মনে একঝাঁক ভয়। ওনাকে আমার মুখের উপর ঝুঁকে পড়তে দেখেই চোখ মুখ কুঁচকে শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। অনেক সময় ভয় নির্ভয়ে কাজ করে। দূর থেকে যে জিনিস দেখে ভয়ে আত্মা কাঁপে, সেই জিনিসটা খুব কাছে চলে গেলে অদ্ভুতভাবে ভয়টা অনেকটাই কমে আসে। আমার ক্ষেপেও তাই। শুভ্রর চোখে নেশাটা যতটা ভয়ঙ্কর, তার বুকটা ততটাই নির্ভয়ের। শুভ্রকে হঠাৎ এভাবে জড়িয়ে ধরব হয়তো ভাবতে পারেনি উনি। হুট করে করা আমার এই কাজে উনি যেন বোকা বনে গেলেন। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে উঠলেন, এটা ঠিক না রোদ পাখি, আমি তোমাকে পানিশমেন্ট দিতে চেয়েছিলাম। সোজা হয়ে দাঁড়াও। ওনার কথায় গুটিসুটি হয়ে একদম ওনার বুকের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা চালালাম আমি। উনি আমাকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আলতো হাতে জড়িয়ে নিলেন আমায়। কানের কাছে একটা চুমু দিয়েই ঝুঁকে এসে কাঁধে শক্ত একটা কামড় বসিয়ে দিলেন। সাথে সাথে ছিটকে সরে গেলাম আমি। কাঁধে হাত বুলাতে বুলাতে ওনার দিকে তাকাতেই হু হা করে হেসে একটা নিজের কাছে এনে ঠোঁটের ঠোঁট রাখলেন। ঘটনা আচমকিত তাই আমি স্তব্ধ, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছি। চোখের পাতা ধীর গতিতে একবার বন্ধ করে মেলে তাকাতেই দরজায় কাশি শব্দ শোনা গেল। দরজার বাইরে থেকে কেউ একজন বলে উঠল, শুভ্র ভাই, রুমের ভিতরে কী করিস? অব্র ভাইয়ের কথা কানে যেতেই ছিটকে সরে গেল শুভ্র। একবার আমার দিকে তাকিয়ে ঠোঁট মুছে দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে গেলেন অব্র ভাইয়া। শুভ্র হুড়কুচকে তাকিয়ে চরম বিরক্তি নিয়ে বলে উঠল, ফুটবল খেললি, তাতে তোর কি? ফুটবল খেলছিলি? ও, আমি আরও ভাবলাম অগ্নিগিরির প্ল্যানিং করছিস কি না। হে হে। ভাই যাবি তুই? অবশ্যই যাব, তবে আমার একমাত্র শালিকাকে নিয়ে যাব। না, ও কেন যাবে? যাবে না ও? তবে তুই যাবি, এবং এক্ষুনি যাবি। ঠিক আছে, চলে যাচ্ছি। আমি তো এসেছিলাম রোদকে আইসক্রিম দিতে। 3 কার্টন আইসক্রিম এনেছি, নিচে অলরেডি কাড়াকাড়ি লেগে গেছে। সাব্বির, রোহান, নীলা সবাই এসেছে। আমি তো আর ওদের মতো নির্দয় নই। একমাত্র শালিকাকে রেখে কখনই খেতে পারি না, তাই ওকে ডাকতে এলাম। পরে যদি শেষ হয়ে যায়। আইসক্রিমের কথা শুনে মনটা নেচে উঠল আমার। 2 লাফে ওনাদের কাছে গিয়ে বললাম, ওয়াও আইসক্রিম, আগে বললেননি কেন আমায়? শুভ্র এবার করুণ চোখে অব্র ভাইয়ের দিকে তাকালেন, তারপর আমার দিকে ফিরে বলে উঠলেন, ওগুলোকে খেতে দাও, তোমাকে পরে ওর থেকে বেশি কিনে দেবো রোদ। ওনার কথা ভুরু কুঁচকে এলো আমার। ডিরেক্ট জানিয়ে দিলাম আমি এখনই খাবো এবং ওদের সাথেই খাবো। আমার কথা শুনি দাঁত কেলিয়ে হেসে উঠলেন অব্র ভাইয়া। শুভ্র পারে তো চেপে খেয়ে ফেলাম ওনাকে। অব্র ভাইয়া হাসি মুখে বলে উঠলেন, আহা কি শান্তি। ইয়ার্স কোল্ড রিবেন মোর ভাই, তুই আর সাইল মিলে কি জ্বালাতনই না করছিস আমায়। রুমের বিভিন্ন জায়গায় ফোন লুকিয়ে রেখে সারা রাত কল দিয়ে দিয়ে ডিস্টার্ব করেছিস। প্রতিবার ফোনের রিংটংয়ে আত্মা কেঁপে উঠেছে আমার। বউকে টাচ করার সাহস পর্যন্ত পাইনি। এবার বুঝো ঠেলা। তোর ভাতিজাকে শুধু পেট থেকে বেরোতে দে, আমি নিঃসন্দেহে বলতে পারি সে তার চাচ্চু বলতে অজ্ঞান থাকবে। তার তোমার রোমাঞ্চে 12টা বাজাবে। ইস, এ তো সুখ সুখ লাগছে কেন?
এটুকু বলতে শুভ্র দাঁড়া তুই বলে তেড়ে গেলেন। ততক্ষণে অব্র ভাইয়া পগার পার দুজনে বাচ্চাদের মতো ছুটছেন আর উচ্চস্বরে হাসছেন। দেখি মনে হচ্ছে এরা দুই ভাই, একদম বন্ধুর মতো ব্যবহার। আমি কিছুক্ষণ ওনাদের দিকে তাকিয়ে থেকে দ্রুত নিচে নেমে গেলাম। আইসক্রিম যদি শেষ হয়ে যায় তবে। বিছানায় পা ঝুলিয়ে বসে আছি আমি, আমার ঠিক সামনে বসে আছে চিত্রা। আমি কয়েক সেকেন্ড পর পর ওর দিকে তাকিয়ে একটা ক্লোজ আপ হাসি দিচ্ছি আর ও কাঁদো কাঁদো মুখ ফুলিয়ে বসে আছে। তার মুখ ফোলানোর প্রধান কারণ শেষে স্যার। চিত্রা মুখে তুমি ডাক শুনে নাকি তার মানে বিয়ের ঘন্টি বেজে গেছে। ভার্সিটি থেকে সোজা চিত্রাদের বাসায় গিয়ে বাবা মাকে নিয়ে এক সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ফিক্সড করে এসেছেন উনি। চিত্রার ভাষ্যমতো সব দোষ আমার, আমার জন্য আজ সে নদীতে ভেসে যাচ্ছে। আমি আবারও দাঁত কেলিয়ে বলে উঠলাম, এভাবে মুখ ফুলিয়ে রেখেছিস কেন সীতাবাগ? স্যার চুমু দিয়েছে বুঝি? তুই একদম কথা বলবি না আমার সাথে, তোর জন্য সব হচ্ছে। কি দরকার ছিল এত ন্যাকামো করে কথা বলতে বলা? চিত্রার কথায় ভুরু কুচকে এলো আমার। কপালে এসে পড়া চুলগুলো কানের পেছনে ঠেলা দিয়ে বললাম, এই এদিকে আয়। কেন? ওর কথায় কিছুটা এগিয়ে গিয়ে গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বললাম, এই জন্য। চিত্রা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে মুখ গোমরা করে বলে উঠল, মারলি কেন? তুই চটটা ডিজার্ভ করিস তাই মেরেছি। ইউ ফুল, তোর কোন সাহসে আমাকে দোষ দিচ্ছিস? তোকে আমি একটা শর্ত দিয়েছিলাম, তুই পাগল করেছিস ব্যাস। তোর কাছে সেকেন্ড অপশন ছিল, তবু তুই রাজি হয়েছিস, তার মানে সব দোষ তোর। এনিওয়ে ওসব ছাড়, এটা তোর হাফ জামিয়ে দিয়ে দিস। এটা কি? এটা লিস্ট। তোর বিয়েতে আমি যা যা পরবো তার লিস্ট। তোর সাথে সেই স্কুল লাইফ থেকে ডিল করা। তোর বিয়েতে যা কিছু পরবো সব কিছু তোর জামাই দেবে। কী রে ভুলে গেছিস? চিত্রা এবার কেঁদেই দিল। আমি ভুরুকুচকে ওর দিকে তাকিয়ে থেকে টিস্যু বক্সটা এগিয়ে দিয়ে বলে উঠলাম, এমন ফ্যাস করে কাঁদছিস কেন? আমি বিয়ে করব না। কেন বিয়ে কেন করবি না? চিরকুমারী থাকার প্ল্যান আছে নাকি? কাহিনীটা কি? কোনো কাহিনী নেই, আমার খুব ভয় লাগছে রুদো। বিয়ের পর কি হবে কে জানে। তুই বিয়েটাকে যতটা ভয়ঙ্কর ভাবছিস সেটা কিন্তু ততটা ভয়ঙ্কর নয়। খুবই সিম্পল একটা বিষয়। তোকে আমি বলছিলাম না, টুস করে কবল বলে ঠুস করে বাসর ঘরে ঢুকে যাবি। তুই বরং এই ট্রিকটাই অবলম্বন কর, তাহলে দেখবি সব একদম পানির মতো সহজ লাগবে। আর বাকি সব তোর হাফ জামের উপর ছেড়ে দে। নো চাপ বেবি। তুই এমনভাবে বলছিস যেন বাসর ঘর নিয়ে সেঞ্চুরি করে এসেছিস। তুই এমনভাবে ভয় পাচ্ছিস যেন ডাবল সেঞ্চুরি করে এসেছিস। এমনভাবে ভয়ে কাঁপছিস যেন শত সংসার করে এসেছিস। তার সব ভয়াবহতা তুই জানিস। শোন, বেশি ঢং না করে বিয়েটা করে নে। শিশির স্যার অসাধারণ একটা মানুষ, ওনাকে রিজেক্ট করা কোনো মানেই হয় না। তুই তো ম্যারিড, বলতো শাশুড়ি মাকে কীভাবে ইমপ্রেস করা যায়? শাশুড়ি নামটা শুনলেই ভয়ে বুক কাঁপে আমার। ছেলের সামনে এলে 6 ডিগ্রিতে কাঁপাকাঁপি শুরু হয়, আর মার সামনে এলে 10 ডিগ্রিতে। নিজেকে এখনও ম্যারিড ফিলই হয় নাই। আবার শাশুড়ি, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব এক, নো ডিফারেন্স ইয়ার। চিত্রা আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ফোন বেজে উঠলো তার। স্ক্রিনে বাংলা ফন্টে লেখা উঠলো, অসভ্য। লেখাটা দেখে চোখ বড় বড় হয়ে এলো আমার। সাথে সাথে লজ্জায় রাঙা হলো চিত্রার মুখ। বিছানা থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে কথা বলতে লাগলো সে, ঠোঁটে লাজুক হাসির ছোঁয়া। আমি অবাক চোখে তাকিয়ে আছি। লজ্জারাঙা মুখে চিত্রাকে বড্ড মায়াবী লাগছে। কেন এক বিকেলের মিষ্টি আলো এই মায়াতেই হয়তো জড়িয়ে গেছেন স্যার। আমি বালিশের পেট থেকে বসে আবারও তাকালাম। বেশ প্রেম প্রেম ভাব নিয়েই কথা বললে ও, যা আমি 6 মাসের বিবাহিত জীবনে পারলাম না। এই মুহূর্তে একটা কথাই মনে আসছে বারবার, হাউ আনরোমান্টিক আই অ্যাম। রাত প্রায় 3টা, বিছানা এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম ঘুম যেন ধরাই দিচ্ছে না। দক্ষিণের জানালাটা খোলা, হালকা মৃদু বাতাসে কেঁপে কেঁপে উঠছে পর্দা। বাইরে থেকে নিশাচর পাখিরা কান্না ভেসে আসছে কানে। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলাম বিছানায়। কথাটা সরে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে ফ্যাকাশে অন্ধকার, শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। মনে চলছে হাজারো কথা। 4 দিন পর চিত্রার বিয়ে, কথাটা ভাবতে গা শিউরে উঠছে আমার। সেই ছোট্ট থেকে একসাথে আমরা, ওর বিয়েতে আমার মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হবে না তো? আর মাত্র 4 দিন পর চিত্রা মুখ ফুলিয়ে বসে থাকলে আমি ছাড়া অন্য কেউ ভুরুকুচকে তাকাবে। আমার চোখের মতো তার চোখের বিরক্তি থাকবে না, থাকবে একগুচ্ছ নীরব শীতল ভালোবাসা।
আমার হাতে চর খেয়ে মুখ কালো করার পরিবর্তে কারো মিষ্টি আদরে লাজুকতায় মত্ত হবে, কথাটা ভাবতে ঠোঁটের কোণে হাসি খালি গেল আমার। একবার আকাশের দিকে চোখ ঘুরিয়ে নিয়ে বিছানায় তাকালাম। দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিতেই ফোন লাগালাম শুভ্রকে। কয়েক মিনিট পর ফোন কেটে ব্যাক করলেন উনি। আমি ফোন ধরতেই বলে উঠলেন, লাভ, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেম করব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন। এই জন্মে দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব অরুণচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মে পরিপাট্য সবার আগেই ঘুচিয়ে দেব। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম আমি। কানে তার কণ্ঠটা এখনও বাজছে। কি সুন্দর ঝংকার ওঠা কণ্ঠ তার, কত আবেগ তার ভাষায়। আমাকে চুপ থাকে দেখে বলে উঠলেন উনি, আমাদের তো পরের জন্ম নেই রোদ পাখি, তবে জান্নাতে আমি আবারও তোমার প্রেমে পড়ব, মনে থাকবে? তোমার ভেজা চুলে আসক্ত হব, তোমার হাসিতে আবারও পাগল হবে, মনে থাকবে? আমি এখনও চুপচাপ বসে আছি। কি বলবো বুঝতেই পারছি না। এতটা ভালোবাসার যোগ্য তো আমি? হালকা গলায় ভেজা কণ্ঠে বলে উঠলাম আমি, মনে থাকবে? আমার এই ছোট্ট কথা হেসে উঠলেন উনি। ছোট্ট করে বলে উঠলেন, পাগলি। কিছুক্ষণ আবারও নীরবতা। এই নীরবতা ভেঙে আবারও বলে উঠলেন উনি, তো ম্যাডাম, এত রাতে এই ব্যক্তিকে মনে হওয়ার কারণ কি? ম্যাডামের চোখে কি ঘুম নেই? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, জানেন 4 দিন পর চিত্রার বিয়ে। আমার মধ্যে তো দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, শিশির স্যারকে দেখে ওর কাঁপাকাঁপি শুরু হয়। বিয়ের পর কি করবে কে জানে। উনি হাসলেন, তারপর গলা মৃদু কণ্ঠে বলে উঠলেন, সে কাঁপাকাঁপি তো তোমারও শুরু হয়ে যায় রোদ পাখি। চিত্রাটা বিয়ের আগে, তোমারটা বিয়ের পরে। এনিওয়ে, এত তাড়াহুড়ো করে বিয়ে কেন? 4 দিনের মাথায় বিয়ে? স্টেন্স। 1 সপ্তাহ পর রোজা, তা তো রোজায় বিয়ে কেমন কেমন লাগে না? তাই এই 4 দিনের মাথায় বিয়ে কমপ্লিট করতে চাইছে সবাই। শিশির স্যার তো তরই সইছে না, তাই এত তাড়াহুড়া। তোর তো আমারও সইছে না, বাট আমারটা কেউ বোঝে না। এনিওয়ে, শপিং করবে না? বেষ্টুর বিয়ে বলে কথা। করবো তো, কাল যাবো চিত্রাকে নিয়ে। এনিওয়ে, খেয়েছেন আপনি? না, কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলাম, শরীরটা বড্ড ক্লান্ত। ঘুমাবো। কি এতক্ষণে? চুপচাপ ফোন রেখে ফ্রেশ হয়ে খেতে যান, তারপর ঘুমাবেন। আর হ্যাঁ, যদি কাল থেকে একটু দেরি করে অফিসে ফিরে আসেন আপনার, তাহলে আমার কথা বন্ধ। দরকার নেই এত কাজ। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বেন আপনি। কেন বোঝেন না? আহ, তোমার কথাগুলো ভীষণ বউ বউ লাগছে, দেখতে ইচ্ছে করছে খুব। আর একটা কথা না, ফোন রাখুন আর এখন খেয়ে ঘুমান। গুড নাইট। এই মেয়ে, চলে আসো না, তাহলে আর দেরি করে ফিরবো না। আচ্ছা, কাল সকালে চলে আসছি। মানে? মানে হলো ব্যাগ গুছিয়ে কাল সকালে চলে আসছি। জানেন না, স্বামীর আদেশ শিরোধার্য। এখন গুড নাইট, ঘুমান। কথাটা বলে ফোনটা কেটে দিলাম আমি। আলমারির দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। সত্যি কি ব্যাগ গুছিয়ে হুট করে চলে যাব? ছি, সবাই কী ভাববে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমার। জানালা দিয়ে কড়া রোদ এসে পড়েছে বিছানায়। কটা বাজে কে জানে। বালিশের নিচে থেকে অলস হাতে ফোনটা নিলাম সময় দেখব বলে। এ মা, 12টা 30। 12, 12:30 বেজে গেছে, আর কেউ আমায় ডাকলই না। কি অদ্ভুত। আলমারা ভেঙে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতেই অবাক হলাম আমি। সারা বাড়ি মোটামুটি সাজানো হয়েছে। কিচেন থেকে বাহারি রান্নার সুঘ্রাণ ভেসে আসছে নাকে। কাহিনী কি? কপার কুঁচকে একঝাঁক চিন্তা মাথায় নিয়ে সোফায় গিয়ে বসলাম। ভাইয়ের সোফায় বসে গেম খেলছে। আমি ওর দিকে ভোর কুঁচকে তাকে বলে উঠলাম, ওই অফিসে যাসনি? গেলে এখানে থাকতাম কী করে? দিন দিন তো হাদা নাম্বার 1 হচ্ছিস। তুই হাদা, তোর বউ হাদা। এনিওয়ে, কাহিনী কী রে ভাইয়া? আজকে মা জননী তো শান্ত কেন? চিল্লায়ও আমার ঘুম ভাঙালো না। তুই অফিসে যাসনি তবু কিছু বলছে না। অ্যাকচুয়াল জ্বরটা কোথায় ভাইয়া? তোকে মেয়ে পক্ষ দেখতে দেখতে আসছে না তো? আমার কথায় ভাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে এক ধমক। ওই, কী বলতে চাস তুই? আমাকে কেন দেখতে আসবে? আমি কি মেয়ে? বেয়াদব মাইয়া। দেখতে তো আসছে তোকে।
আমাকে মানে? আমাকে দেখতে আসবে মানেটা কি? আরে আমার বর আছে, আমাকে দেখতে আসে কোন শালায়? আমার কথায় ভাইয়ার কোনো ভাবান্তর হলো না। ঠান্ডা কণ্ঠে বলে উঠল, শালা না দুলাভাই, দুলাভাই দেখতে আসছে মানে? মানে তোর বর আসছে উইথ হিজ ফ্যামিলি, বউকে নাকি অনেক দিন ধরে দেখে না। আহা কত প্রেম! এমন তাকিয়ে দেখে লাভ নেই, যা আমার জন্য এক গ্লাস পানি আন। ভাইয়ের সেবা কর বুঝলি, তোর জন্য পুরো একটা দিনের ছুটি কাটানো আমার। তোকে বলছি আমি বসে থাকতে, যা না অফিসে। অফিসে তুই যে আমার সুন্দরী পিয়ের সাথে লাইন মারতে যাও তা আমি খুব ভালো করেই জানি। হুম। ভাই আবার ভুরু কুঁচকে তাকালো, তারপর বিস্মিত গলায় বলে উঠল, আমার পিয়ে একজন পুরুষ মেটাল, না জানে কথা কস কেন? ভাইয়ের কথা দাঁত কেলিয়ে হেসে দিয়েই কেটে পড়লাম। কিসিনে একটু ওকে ঝুঁকে দিয়ে রুমে ঢুকে গেলাম। সিরিয়াসলি শুভ্র আসছেন? কিন্তু হঠাৎ কথাগুলো ভাবতে ভাবতে একটা লাল শাওয়ারের নিচে শরীরে জড়লাম। কচুপাতা রঙের শাড়ি, চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। কেন জানি হাজার মুছলেও আমার চুল বাবাজি শুকানোর নামই নেয় না, উল্টো পানিতে ভাসিয়ে বন্যা বইয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হতেই ফোনের রিংটংয়ে কানে এলো। তাড়াহুড়ো করে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো, এই রোদ পাখি ব্যাগ গুছিয়েছো? ব্যাগ গুছাবো মানে? কেন কাল রাতে তো বলে ব্যাগ গুছিয়ে চলে আসবে। আহারে, আমি তো মজা করছি। আ এটুকু বলতে পেটে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। কাঁধে গরম নিঃশ্বাসের বহল ফেলে ঠোঁট ছুঁয়ে সেই চেনা কণ্ঠটা বলে উঠল, কিন্তু আমি তো সিরিয়াসলি নিয়ে নিয়েছি রোদ পাখি। আমি ওনা দেখে ফিরতেই মিষ্টি হেসে তোয়ালেটা টেনে নিয়ে চুল মুছতে লাগলেন উনি। ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলে উঠলেন, ভেজা চুল তোমাকে একদম একদম কি? বাকিটুকু ও বাড়িতে যখন যাব তখন বলবো, এখন বলে লজ্জা পাবে। আমি কিছু বলবো তার আগেই দরজায় কড়া নড়ার শব্দ কানে এলো। আমার তাকাতেই অব্র ভাই হাসি মুখে বলে উঠল, সরি গাইস, আজ কিন্তু ইচ্ছে করে ডিস্টার্ব করিনি, একটা কাজে এসেছিলাম। অব্র ভাইয়ের কথায় শুভ্র তেমন একটা ভাবাবেগ হলো না। নিজের মতো চুল মুছতে মুছতে বলে উঠলেন, সেদিনের ডিস্টার্বের অপেক্ষায় এই ডিস্টার্ব কিছুই না। রিভেঞ্জ আমিও নিতাম, একমাত্র বৌমনির কথা ভেবে তোকে ছেড়ে দিলাম। যা ভাই, জিলে আপনি জিন্দেগি। এখন বল কী কাজ? আমার বউয়ের কাছে তোর কিসের কাজ? ওই ওটা শুধু তোর বোন, ছড়ি ছড়ি বউ হে, শুধু তোর বউ না, আমার বোন শালিকা কত কিছু। সো সাইডে যা। কথাটা বলে শুভ্রকে সম্পূর্ণ ইগনোর করে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন অব্র ভাইয়া, রোদ, ব্যথার স্প্রে আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন ভাইয়া, কোথাও ব্যথা পেয়েছেন? আরে না, রুহির মেবি মাথা ধরেছে, কখনো তো কিছু বলেই না। দাও তো একটু স্প্রেটা, ওর রুমে খুঁজে পাচ্ছি না। আমি ড্রয়ার থেকে স্প্রেটা নিয়ে ওনার দিতেই একটা হাসি দিয়ে বলে উঠলেন, থ্যাংক ইউ বোন। আর হ্যাঁ, হলুদের শুভেচ্ছা। কথাটা বলে বেরিয়ে গেলেন উনি। আমি অবাক চোখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে শুভ্র দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, হলুদের শুভেচ্ছা মানে? শুভ হাসলেন, আমাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, তুমি তো বলেছিলে আজ বাসায় যাবে, বউ আমার কিছু চাইবে আর আমি দেব না, তা তো হয় না। সো বউ নিতে আসছি, এখন সাজুগুজু করে ড্রয়িং রুমে চলে যাও, সবাই তোমার জন্য ওয়েট করছে। গিয়ে দিদাকে সালাম করবে, ওরা কিন্তু তোমার আজ দেখতে এসেছে, পাত্রী দেখা যাকে বলে আর কি। তারপর পছন্দ হলে আংটি পরাবে, হয়ে যাবে আমাদের এঙ্গেজমেন্ট। আর যদি পছন্দ না হয়? ধুর বোকা, পছন্দ হবে না কেন? আর এগুলো তো জাস্ট সবাই মিলে মজা করার জন্য, আমাদের বিয়েতে কিছু হয়নি, তাই মেয়ে দেখা থেকে শুরু করে রিসেপশন সব হবে। বিকেল 3টায় হলুদ, রাত 8টায় বিয়ে, রাত 10টায় কনে বিদায়, 12টায় বাসর, আর কাল রিসেপশন, হয়ে গেল সব। আমি অবাক চোখে তাকিয়ে আছি, একদিনে এত কিছু, কখন প্ল্যান করেন এসব? আর গেস্ট? আচ্ছা, বিয়েতে শুধু আমরাই থাকবো, মানে গেস্ট? নো টেনশন বিবি সাহেবা, কাছের আত্মীয় সবাইকে বলা হয়ে গেছে, সবাই 3টার মধ্যে চলে আসবে, আর বাকি গেস্টদের রিসেপশনে ইনভাইট করে হয়েছে। আপনার বেস্টু আর হাফ জামাইকেও কিন্তু অলরেডি চলে এসেছে, শুধু আমার বেস্ট ফ্রেন্ডটা এলো না, খুব মিস করছি ওকে। কথাটা বলে আমাকে ছেড়ে দিয়ে জানালা দেখে মুখ করে পকেটে হাত দিয়ে স্ট্রেট হয়ে দাঁড়ালেন উনি। আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠলেন, এখন হয়তো ওদিকে রাত, সাহেল ঘুমিয়ে পড়েছে হয়তো, ওকে ছাড়া কখনো কিছু করিনি আমি,
আজ ওকে খুব মিস করছে রোদ পাখি। কথা বলতে বলতেই হঠাৎ হেসে উঠে বলে উঠলেন উনি, সাহেল বলেছে ও হুট করে বিয়ে করে ফেলবে। রিভেঞ্জ ইজ রিভেঞ্জ ইউনো। আমাকে বলবেই না, তারপর হুট করে বউকে সামনে দাঁড় করিয়ে দিয়ে বলবে, নে এই তোর ভাবি। আমি মায়া মায়ার চোখে ওনার দিকে তাকিয়ে আছি। কি আশ্চর্য বন্ধুত্ব ওনাদের। আমি মুখে হাসি টেনে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই দৌড়ে ভেতরে ঢুকে এলো চিত্রা। ওর চোখে মুখে খুশি যেন ধরছেই না। আমার সামনে এসে শুভ্রর দিকে তাকিয়ে কোমরে হাত রেখে বলে উঠল, এই যে মিস্টার, এখানে কেন? মেয়ে দেখতে এসে সরাসরি মেয়ের রুমে ঢুকে গেছেন। কি সর্বনাশের কথা, যান বেরুন। শুভ্র দুষ্টু হাসি টেনে নিজে চিত্রার মাথায় চুটি মেরে বেরিয়ে গেলেন। চিত্রার সাথে সাথে জড়িয়ে ধরে বলে উঠল, চল চল সাজাই, আজ বুঝবা শোপিজের মতো বসে থাকতে কেমন লাগে, হে হে। চিত্রার কথা শেষ না হতেই রুমে ঢুকলো আপু, হাতে খয়েরি রঙের শাড়ি। শাড়িটি বিছানায় রাখতে রাখতে বলে উঠল, আমি দুই পক্ষেরই বুঝলি রোদু, এখন তোর পক্ষ হয়ে সাজাবো, আর দেখার সময় দেবরের পক্ষ পাত্রী চুজ করার মতো উল্টোপাল্টা দেখব, হে হে। আপু আর চিত্রা মিলে আমাকে সং সাজিয়ে দিল মুহূর্তে, মাথায় ঘোমটা এঁটে দিয়ে। এই সেই কত উপদেশ। চিত্রার হাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমি কোনো যুদ্ধে যাচ্ছি, আর সে আমার প্রশিক্ষণ দাদা। অবশেষে মার তাড়াহুড়োয় আমাকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। সবাই সবাই আটসাঁট হয়ে বসে আছে। ভাবটা এমন যেন জীবনে প্রথমবার তারা আমাকে চৌকাট মারিয়েছে। আমি একটু এগিয়ে যেতেই মামুনি মিষ্টি এসে বললেন, বসো মা। আমি চুপচাপ বসে পড়লাম। ওদের তাকানোর ভাব দেখে নিজেকে কেমন এলিয়েন এলিয়েন লাগছে আমার। আমি মুখ কাচুমুচু করে বসে আছি। হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন দিদা, নাম কি জি? নাম কি নাম? এই মেয়েকে কানে কম শুনে নাকি রেনু? ফিসফিসিয়ে মতো করে, কি হলো গো, মেয়ের নাম বলো। জি আমার নাম নৌসিন আহমেদ রোদেলা। ও ভালো নাম। তা পড়াশোনা কত দূর? জি অনার্স করছি, এবার সেখানে আছি। পাশ থেকে মিষ্টি এসে বলে উঠলেন মামু, তা মা আইতুল করছি পারো? আমি বিস্ফোরিত চোখে মামুর দিকে তাকালাম। এসব কী হচ্ছে? আমি একটা ঢোক গেলে বললাম, জি পারি। দিদা এবার গম্ভীর মুখে বলে উঠলেন, শুনাও দেখি। এবার কেঁপে দেওয়ার মতো অবস্থা আমার। অসহায় চোখে মার দিকে তাকাতেই মা আগুন চোখে নিয়েই বলতে ইশারা করলো, ভাবখানা এই, এবার বিয়েটা ভাঙলে তোর খবর আছে। আমি মুখ ফুলিয়ে এক নিঃশ্বাসে আইতুল করছি বলা শেষ করে আর চোখে শুভ্রের দিকে তাকালাম। এ মা, উনি আপু আর অব্র ভাইয়ের সাথে কী নিয়ে হাসাহাসি করছেন? শালা খাটাস একটা। তোকে তো এটুকু ভাবতে পাশ থেকে মামনি বলে উঠলেন, রান্নাবান্না পারো মা? জি। কী কী রাঁধতে পারো? মোটামুটি সব। দিদা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, মাথার ঘোমটা সরিয়ে চুলগুলো খুলে দাও তো দেখি। চুল আছে তো? একটু হেঁটে দেখাও তো। আমি রাগ নিয়ে মাথার ঘোমটাটা সরাতে মিষ্টি এসে বলে উঠলেন মামুনি, মাশাল্লাহ আপা, মেয়ে আপনার পছন্দ হয়েছে। ছেলে মেয়ে আলাদা একটু কথা বলে নিক, ততক্ষণে আমরা বাকি আলাপ সেরে ফেলি। আমি সরু চোখে তাকিয়ে আছি। বলে কি, নতুন করে আলাদা কথা বলার কি আছে? ওনার কি আমি নতুন চিনি নাকি? তবু আম্মুর সম্মতিতে উঠতে হলো। ওনাকে নিয়ে রুমে ঢুকতেই ভাব নিয়ে বলে উঠলেন উনি, তো আপনার নামটা যেন কি? আমাকে বিয়ে করতে আপনার সমস্যা নেই তো? কথাগুলো বলতে বলতে এগিয়ে এসে দু হাতে আমার কোমর জড়িয়ে ধরে বুড়ো নাচিয়ে বলে উঠলেন, কি সমস্যা আছে?